আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি বলার আগেই তোমাদের আমি একটি প্রশ্ন দিয়ে ক্লাসটি শুরু করতে চাই। আচ্ছা বলো তো, মানব দেহের কোন অর্গান, কোন অঙ্গ প্রত্যঙ্গ বা অঙ্গটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি সুস্থ থাকলে মানব দেহকে বলা যেতে পারে অনেকটাই সুস্থ রয়েছে? সেটি হচ্ছে হার্ট। এই হার্ট যদি কারো ভালো থাকে তাহলে ধরে নিতে পারি সেই ব্যক্তিটি সুস্থ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংরেজি ভাষাটা ভালোভাবে রপ্ত করার জন্য এরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। সেই পার্টের নামটা কি বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, সেই পার্টের নাম আর কোনো কিছু নয়, সেই পার্টের নাম হচ্ছে টেন্স। আজকে আমরা সেই টেন্স নিয়েই কথা বলবো। পাশাপাশি টেন্স প্রধানত কত প্রকার এবং সব মিলিয়ে কত প্রকার, আর আজকে আমি তোমাদের মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। তো চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে জানা যাক হোয়াট ইজ টেন্স। ক্রিয়া ঘটার সময়কে অর্থাৎ কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স প্রধানত কয় ভাগে বিভক্ত? টেন্স প্রধানত 3 ভাগে বিভক্ত। একটা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আবার প্রত্যেক প্রকার টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তা আমি একটি ভাগের নাম বলি, তাহলে বাকিগুলো একইভাবে তোমরা বলতে পারবে। যেমন প্রেজেন্টে যে 4টি টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর সবশেষ যে টেন্সটি সেটি হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে শিক্ষার্থী ভাই বোন বলো তো দেখি, প্রধানত টেন্স তাহলে কয় ভাগে বিভক্ত? প্রধানত 3 ভাগে বিভক্ত। আবার প্রত্যেক প্রকার ভাগকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। তাহলে টোটাল আমরা টেন্স কত প্রকার পেলাম? 12 প্রকার। আজকে আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই এখানে কি রয়েছে। প্রথমে দেখা যাক হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা সংজ্ঞাটি প্রথমে আমরা খেয়াল রাখব। বর্তমান কালে যে কাজ সাধারণভাবে হয় বা ঘটে বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবার আসা যাক এই টেন্সটিকে আমরা বাংলা ভাষাভাষী মানুষ কিভাবে চিনব। বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা স্বরেয়া, হর্ষই, এ, অন্তুস্থ আ, ও এই বর্ণগুলো দেখতে পাই, তাহলে সেটিকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা দেখি এই টেন্সটিকে আমরা গঠন করব কিভাবে। দ্যাট মিন্স স্ট্রাকচার, গঠন প্রণালী। স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। এই স্ট্রাকচারটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করি। যদি আমি বলি আমার মা ভাত রান্না করেন, অথবা আমার মা ভাত রান্না করে, যেটাই বলি না কেন, তাহলে আমার মা ভাত রান্না করেন, মাই মাদার, প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব, রান্না করা ইংরেজি হচ্ছে কুক, তাহলে মাই মাদার কুকস রাইস। এখন এখানে এস কেন হলো? আমি তো বললাম ভার্ব 1, তাহলে এস কেন যুক্ত হয়েছে এখানে, কুকস হয়েছে কেন? হ্যাঁ বন্ধুরা, সাবজেক্ট যদি হয় 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস অথবা ইএস আমাকে যোগ করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কখন আমরা এস যুক্ত করব এবং কখন আমরা ইএস যুক্ত করব। ঠিকই বলেছ। তো চলো দেখি আমরা কোথায় ইএস যুক্ত হয়। ইংরেজি যে ওয়ার্ডটা ভার্ব, সেই ভার্বের শেষের লেটারটি, বর্ণটি যদি হয়
সেখানে যদি শেষে থাকে ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও, আমি আবার বলছি ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও থাকে, তাহলে সেই ভার্বের শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই সেখানে আমাকে ইএস যোগ করতে হবে। যেমন ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ, লাস্টে কি রয়েছে? সি এইচ। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টটি হয় তাহলে অবশ্যই আমাকে সেখানে কি করতে হবে? ক্যাচেস। যেমন হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। আবার যদি আমরা দেখি গো, জি ও, গো, তাহলে কি হবে? গোজ, জি ও ইএস, হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। তাহলে যে ভার্বটির শেষে আমরা দেখতে পাবো ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও, তাদের শেষে আমরা কি যোগ করব? ইএস যোগ করব। বাকি সকল ক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করতে হবে। বাস, তোমার তাহলে এস এবং ইএস এর ঝামেলা শেষ। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যে স্ট্রাকচার শিখলাম তার আলোকে কয়েকটি বাক্য আমরা শিখি। রহিম মাঠে ফুটবল খেলে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন হতে পারে কেন খেলে, একে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে সব শেষে আমরা এ পাবো, খেল যোগ এ, খেলে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। তাহলে রহিম মাঠে ফুটবল খেলে, রহিম প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, রহিম প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড। সে নদীতে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার, সে নদীতে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। তাহলে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আমরা কি যোগ করছি? এস অথবা ইএস। আমি ইতিমধ্যে তোমাদের পরিষ্কার করে দিচ্ছি কোথায় ইএস হবে এবং কোথায় এস হবে। আশা করছি তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা নেই, নয়। এবার অন্য পার্সন থেকে আমরা একটু দেখি। আমরা বইটি পড়ি, আমরা বইটি পড়ি, তাহলে উই রিড দ্য বুক। আমি উপন্যাসটি পড়ি, আই রিড দ্য নভেল, নভেল মানে উপন্যাস, আই রিড দ্য নভেল। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে বেশ কিছু উদাহরণ দেখলাম। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে করে নেগেটিভ করা যায় তার স্ট্রাকচার দেখা যাক। স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো আমরা, এরপরে ডু নট অথবা ডাজ নট, তারপরে ভার্বের বেজ ফর্ম অর্থাৎ V1 প্লাস এক্সটেনশন। উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। আমি ভাত খাই না, তাহলে প্রথমে সাবজেক্ট আই, তারপরে ডু নট, যেহেতু নেগেটিভ, আই ডু নট ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। আমি বলেছি ডু নট অথবা ডাজ নট, তাহলে ডাজ নট কখন হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট হবে প্রেজেন্ট ইনডিফিনিটকে নেগেটিভ করার সময়। যেমন আমার মা ভাত রান্না করেন না, তাহলে মাই মাদার ডাজ নট কুক রাইস। আমার বোন বইটি পড়ে না, মাই সিস্টার ডাজ নট রিড দ্য বুক, মাই সিস্টার ডাজ নট রিড দ্য বুক। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হবে সেটি শিখে ফেললাম। এবার আমরা শিখব কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়, দ্যাট মিন প্রশ্ন করা যায়। আমি কি বইটি পড়ি, প্রশ্ন করা হচ্ছে, আমি কি বইটি পড়ি, তাহলে কি বলবো? ডু আই রিড দ্য বুক, ডু আই রিড দ্য বুক। সে কি বইটি পড়ে, ডাজ হি রিড দ্য বুক। তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি নিয়ে আসছি? প্রথমে ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপর আমরা নিচ্ছি মূল ভার্বের বেজ ফর্ম, তারপরে এক্সটেনশন, সব শেষে কোশ্চেন মার্ক। আরেকটি উদাহরণ দেখা যাক। তাহারা কি মাঠে ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ডু দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে আমরা এটাকে কি দেখলাম? ইন্টারোগেটিভ দেখলাম। এবার আমরা দেখব
কিভাবে করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে করা যায়। তার আগে স্ট্রাকচারটা আগে শিখে নিই। প্রথমে আমরা কী বসবো, ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্বের বেজ ফর্ম, এক্সটেনশন, সবশেষে কোশ্চেন মার্ক। যেমন সে কি রান্না করতে জানে না, অথবা আমরা বলতে পারি সে কি ভাত খায় না, সে কি ভাত খায় না, ডাজন্ট হি ইট রাইস, সে কি একটা চিঠি লিখে না, ডাজন্ট হি রাইট আ লেটার, তুমি কি একটা কবিতা পড়ো না, ডু নট ইউ রিড আ পোয়েম। এইভাবে করে আমরা প্রশ্ন এবং না বোধক একসাথে করতে পারি, অর্থাৎ ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথেই করতে পারি। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, আর সবশেষ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, এটা চিনিবার উপায় কি। এরপরে শিখলাম এর স্ট্রাকচার কী হবে, একে নেগেটিভ কীভাবে করা যায়, তারপর ইন্টারোগেটিভ কীভাবে করা যায় এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। All of the information I have tried my best process to clarify today's class. So I hope that you have already understood this topic. So many thanks for watching this video. Assalamu alaikum.